স্বাগত গ্লোব টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সালেজো চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শি জিনপিং এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে পুতিন, মোদি সহ ২৬ দেশের শীর্ষ নেতা। আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন তারা। তাদের সঙ্গে প্রকাশ্যে মঞ্চ আসছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনও। তবে থাকছে না যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের কোনো শীর্ষ নেতা। এটিকে পশ্চিমা চাপের বিরুদ্ধে তাদের এক হওয়ার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান। বলা হচ্ছে শত শত বিমান, ট্যাঙ্ক ও অ্যান্টি ড্রোন সিস্টেমের সমাহারে ওই কুচকাওয়াজ হবে চীনের সামরিক বাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী। এমন আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বের ২৬ জন রাষ্ট্র ও সরকার প্রধানদের। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বেইজিংয়ে অনুষ্ঠেয় ওই সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অংশ নেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈশ্বিক নেতাদের সঙ্গে একক মঞ্চে এটিই হবে তার প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক। আসরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ আমন্ত্রণ না পাওয়ায় দেখা যাবে না কোনো পশ্চিমা দেশের সরকার প্রধানদের। তবে চীনের ২৬ দেশের শীর্ষ নেতাদের এই আসরে স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ নজর থাকবে ট্রাম্প প্রশাসনের। কেননা শি জিনপিং এর আমন্ত্রণে বিশ্ব নেতাদের সম্ভাব্য এই মেলবন্ধনকে পশ্চিমা চাপের বিরুদ্ধে এক হওয়ার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। নজিরবিহীন জনরোষের মুখে পড়েছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট জাভের মিলেই। বুধবার রাজধানী বুয়েন্স আয়ার্সে লোমাস ডে জামোরা এলাকার একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করে তার রাজনৈতিক দল। ছাদখোলা গাড়িতে চড়ে সেই সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট মিলেই। এদিকে আগে থেকেই সেখানে বিক্ষোভ করছিলেন বিরোধী নেতাকর্মীরা। এক পর্যায়ে মিলের সমর্থক, পুলিশ ও বিরোধী দলের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মিলের গাড়ি লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। নিরাপত্তা কর্মীদের সহায়তায় কোনো রকমের জীবন নিয়ে র্যালি থেকে বের হন আর্জেন্টিনা প্রেসিডেন্ট। ভারতের ছেড়ে দেওয়া পানিতে বিপজ্জনকভাবে বাড়ছে পাকিস্তানের চেনাব, রাভি ও শতদ্রুত নদীর পানি। পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাবের একটি তীর রক্ষা বাঁধ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এরই মধ্যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬ লাখ মানুষ। এদিকে পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। চারিদিকে থই থই করছে পানি, ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। ভারতের ছেড়ে দেয়া পানিতে এ দৃশ্য এখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের। গণমাধ্যমের তথ্য বলছে ভারতে কাশ্মীরের রেকর্ড বৃষ্টির পর সতর্কতা দিয়েই পানি ছেড়ে দেয় মোদী সরকার। এতে পাকিস্তানের চেনাব, রাবি ও শতদ্রু নদীর পানি বেড়েছে বিপজ্জনকভাবে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬ লাখ মানুষ। সেই সঙ্গে পুরো ডুবে গেছে কর্তারপুর এলাকা। অঞ্চলটি থেকে ১৫০ শতাধিক তীর্থযাত্রীকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এছাড়া গুজরানওয়ালা বিভাগে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে। পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। লাহোরেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ১.৫ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ২৬৩টি ত্রাণ এবং ১৬১টি চিকিৎসা শিবির স্থাপন করেছে কর্তৃপক্ষ। আমরা ২০২৫ সালের অষ্টম এবং দ্বিতীয় শেষ বর্ষাকাল পার করছি। গতরাতে ভারত অধিকৃত কাশ্মীরের উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। যদি আগামী ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যে এই অঞ্চলে শিয়ালকোট, নারওয়াল, গুজরানওয়ালা এবং সংলগ্ন অঞ্চলে আরও বৃষ্টিপাত হয়, তাহলে এই নদীগুলোর উপর চাপ বাড়বে। এদিকে পানির চাপ কমাতে চেনাব নদীর কাদির বাঁধের তীর রক্ষা অংশ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। তবে প্রদেশটির দক্ষিণাঞ্চলে আরও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তথ্য বলছে চলতি বর্ষার মৌসুমে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে পাকিস্তান। দেশটিতে গত জুন মাস থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণের পর ভূমিধস ও বন্যায় মৃত্যু এরই মধ্যে ৮০০ ছাড়িয়েছে। আফরিন মৌ, নিউজ 24। গাজায় অপুষ্টিতে শিশুদের মৃত্যুর অভিযোগ নির্লজ্জভাবে অস্বীকার করল ইসরায়েল। বুধবার জাতিসংঘে বিষয়টি নিয়ে আল জাজিরার সঙ্গে দখলদার দেশটি তীব্র
বাকবিতণ্ডা হয়। এদিকে গাজায় দুর্ভিক্ষকে মানবসৃষ্ট আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় আরও 76 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরই মধ্যে গাজা নগরী খালি করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী, যা নিয়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় নিহত ও অনাহারে ভোগা শিশুদের ছবি তুলে ধরে ইসরায়েলের তীব্র সমালোচনা করে আলজেরিয়া। দেশটির দূত আমার বেনজামা বলেন, দুধ বা ফর্মুলার অভাবে শুধু পানি খেয়ে মারা গেছে 3 মাস বয়সী এক শিশু। Do you have children? সেই অভিযোগ সরাসরি অস্বীকার করলেন ইসরায়েলি দূত ড্যানি ড্যানন। তিনি দাবি করেন, ওই শিশুদের মৃত্যুর সঙ্গে অপুষ্টির কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে পরামর্শ দেব, কোনো নাটক করার আগে তথ্যগুলো যাচাই করে নেবেন। আর আমি তথ্য নিয়েই কথা বলেছি। আপনার সাথে দেখা করে সেই শিশুদের অসুস্থতা এবং তাদের আসল সমস্যাগুলো কি ছিল সেই সম্পর্কিত তথ্য জানাবো। আমি আপনার রাজনীতিতে জড়াবো না। একই বৈঠকে গাজার দুর্ভিক্ষকে পুরোপুরি মানবসৃষ্ট এবং নৈতিকভাবে চরম আপত্তিকর বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। অবিলম্বে গাজায় ত্রাণ প্রবেশে সব বিধি নিষেধ তুলে নেয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে গাজা নগরীতে ট্যাঙ্কের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় হতাহত হয়েছে আরও 3 শতাধিক ফিলিস্তিনি। শহরটি খালি করার চূড়ান্ত নির্দেশ দিয়ে আইডিএফ জানিয়েছে, যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য এই পদক্ষেপ অনিবার্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের মিনেপোলিসের একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় 8 ও 10 বছর বয়সী 2 শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 17 জন, যাদের মধ্যে 14 জনই শিশু। বুধবার সকালে অ্যানাউন্সিয়েশন চার্চে প্রার্থনা চলার সময় 23 বছর বয়সী হামলাকারী স্কুলের জানালা দিয়ে গুলি চালায়। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। এফবিআই ঘটনাটিকে ক্যাথলিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসেবে তদন্ত করছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শান্তি আলোচনা চলার মধ্যেই এই হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় যুদ্ধকে আরও দীর্ঘ করবে। এমন অবস্থায় নতুন নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার পুতিন প্রশাসনকে আরও চাপে রাখার আহ্বান জানান তিনি। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে কম্পিউটার চিপ নির্মাতা এনভিডিআর আয় বেড়েছে 56%। বছরের দ্বিতীয় প্রান্তিকে $4,670 কোটি রাজস্ব আয় করেছে কোম্পানিটি। মেটা এবং চ্যাট জিপিটি নির্মাতা ওপেন এআই এর মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর কাছ থেকে চিপের ব্যাপক চাহিদা এই সাফল্যের মূল কারণ। তবে যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য যুদ্ধের মাঝে পড়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে এনভিডিআর। বিশেষ করে চীনের জন্য তৈরি H20 চিপ বিক্রি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যদিও এনভিডিআর এই প্রান্তিকে $5,400 কোটি আয়ের আশা করছে, ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের শেয়ারের দামে কিছুটা পতন দেখা গেছে। জার্মানির বাভারিয়ায় প্রতি 4 বছরে একবার আয়োজিত হয় ষাঁড় দৌড়ের এক ভিন্নধর্মী উৎসব, যেখানে ঘোড়ার মতো লাগাম বা জিন ছাড়াই বিশাল দেহী ষাঁড়ের পিঠে সওয়ার হন প্রতিযোগীরা। স্রেফ দড়ি ধরেই চলে তীব্র গতির এই লড়াই। লোকজ ঐতিহ্য আর আধুনিক আনন্দের মিশেলে এই আয়োজন দেখতে ভিড় জমান হাজারো জনতা। চলে বাজি ধরাও। ঘোড়ায় চড়ার সাথে এর কোনো তুলনাই চলে না। বিশাল দেহী ষাঁড়ের পিঠে বসার অনুভূতিটাই অন্যরকম, বলছেন জার্মানির বাভারিয়ার আনা স্টেডেলের মতো প্রতিযোগীরা। শুধু একটা মোটা দড়ি ধরে ষাঁড়ের পিঠে টিকে থাকাটাই এখানে বড় চ্যালেঞ্জ। 1983 সালে নিছক মজার ছলে শুরু হওয়া এই আয়োজন এখন হাউন্সোফেন আর বাউয়েরবাখ গ্রামের সবচেয়ে বড় উৎসব। প্রতি 4 বছর পর পর ফেরে এই ষাঁড় দৌড়, যেখানে কোনো চাবুক বা ধারালো কিছুর ব্যবহার করা একদম নিষিদ্ধ। ষাঁড়গুলোকে দৌড়ানোর জন্য কোনো রকম কষ্টও দেয়া হয় না।
মূল দৌড়ের আগে হয় বেশ কয়েকটি বাছাই পর্ব। মাঠের দর্শকরাও তাদের পছন্দের ষাঁড়ের উপর বাজি ধরতে পারেন। দৌড়ের পাশাপাশি ঐতিহ্যবাহী প্যারেড, গান বাজনা আর বিয়ারের আয়োজনে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। চীনে যাচ্ছেন পুতিন, মোদি, কিম সহ ২৬ দেশের শীর্ষ নেতা। তীক্ষ্ণ নজর যুক্তরাষ্ট্রের, পশ্চিমা চাপের বিরুদ্ধে এক হওয়ার ইঙ্গিত। বাঁধ খুলে দিল ভারত, পাকিস্তানে ভয়াবহ বন্যা, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু। পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি। এবং জাতিসংঘে গাজায় অপুষ্টিতে শিশুদের মৃত্যুর অভিযোগ অস্বীকার ইসরায়েলের, গাজা সিটি খালি করার চূড়ান্ত হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।